হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এসেছি একটা কমপ্লিটলি নিউ সেশনে। একটা নতুন টপিক নিয়ে এসেছি আমরা। এই টপিকটা হলো ভারতের জাতীয় আন্দোলনের একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা দেখে নিই এই টপিকটা কি টপিক আজকে আমরা পড়ব। ভারতের জাতীয় আন্দোলন, এই টপিকে যাওয়ার আগে আমাদের একটা কথা জেনে নিতে হবে যে ভারতের জাতীয় আন্দোলন বা ভারতের এই যে স্বাধীনতা হলো 1947-এ, অনেকেই প্রশ্ন করে যে স্যার, ভারতের স্বাধীনতা এলো মেনলি কার জন্য? ভারতের স্বাধীনতার জন্য মেনলি কে দায়ী? গান্ধীজি, সুভাষ বোস, না নরমপন্থী নেতারা, না চরমপন্থী নেতারা? কারা? এইটা একটা খুব কমন প্রশ্ন স্টুডেন্টদের মধ্যে আমি সবসময় দেখেছি যে ভারতের স্বাধীনতা আনলো কে? এই প্রশ্নের উত্তর যদি আমাদের ঠিক করে দিতে হয় তাহলে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট মানুষের নাম কখনোই বলতে পারি না। আমরা কখনোই বলতে পারি না মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা এনেছে, আমরা কখনোই বলতে পারি না সুভাষ বোস ভারতের স্বাধীনতা এনেছে, আমরা কখনোই বলতে পারি না দাদাভাই নওরোজি ভারতের স্বাধীনতা এনেছে। কিন্তু এদের প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন আছে, এদের প্রত্যেকের কন্ট্রিবিউশন এক হয়েই তবে ভারত স্বাধীন হয়েছিল 1947-এ। এটা নিয়ে আমি একটা বেশ কিছু মাস আগে একটা ভিডিও করেছিলাম এই থটগুলোকে নিয়ে। ভারতের স্বাধীনতা আনাতে যে থটগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল সেগুলো আমাদের একটু আগে দেখব আমরা। এই দেখো, ভারতের জাতীয় আন্দোলনের যে মতবাদগুলো ভারতের জাতীয় আন্দোলনকে ইম্পর্টেন্ট রোল প্লে করলো, যে জাতীয় আন্দোলন, যে থটগুলো জাতীয় আন্দোলনকে একটা সাফল্যের মুখে নিয়ে গেল, সাফল্যের দিকে নিয়ে গেল, সেই থটসগুলো আগে আমরা একটু দেখে নিই। তারপর আমরা আসবো আজকের এই থটের মধ্যে কোন থটটা আমরা আজকে ডিসকাস করব। এই যে প্রত্যেকটা থটের কথা দেখছো, নরমপন্থী, চরমপন্থী, গান্ধীবাদ, বিপ্লববাদ, সমাজতন্ত্রবাদ এবং সুভাষবাদ বা সুভাষচন্দ্র বসুর যে থট, নরমপন্থীদের থট, চরমপন্থীদের থট, গান্ধিয়ান থট, রেভলিউশনারি থট, সোশ্যালিস্ট থট এবং সুভাষ বোসের যে থট, এই প্রত্যেকটা থট নিয়েই কিন্তু ভারতের জাতীয় আন্দোলন বা ভারতের স্বাধীনতা সম্পন্ন হয়েছিল। প্রত্যেকটা থটের কিন্তু একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন আছে এই ভারতের স্বাধীনতার ক্ষেত্রে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে মতবাদগুলো দেওয়া রয়েছে, এক্সট্রিমিজম, মডারেট, গান্ধিয়ান থট, রেভলিউশনারি থট, সমাজতন্ত্রবাদ এবং সুভাষবাদ, প্রত্যেকটা থটের একটা আলাদা আলাদা একটা ডাইমেনশন আছে। আজকে আমরা যে থটটা নিয়ে আলোচনা করব, আজকে আমরা যে থটটা আমাদের টপিক অফ ডিসকাশন হবে সেটা হলো বিপ্লববাদ বা রেভলিউশনারি থট। এই থটগুলোর ওপরেই কিন্তু তোমাদের পুরো প্রিলিমসের সিলেবাস বা ডাব্লিউবিসিএস সিলেবাসটা দাঁড়িয়ে আছে। এই ঘটনাগুলো, এই মতবাদগুলো যে যে ঘটনার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে সেগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে আছে। যে থটগুলোর কথা আমরা রয়েছি, এক্সট্রিমিস্ট মুভমেন্ট বা মডারেট মুভমেন্ট বা গান্ধিয়ান মুভমেন্ট, আজকে আমরা পড়বো যেটা আমাদের আজকের টপিক অফ ডিসকাশন যেটা হবে ক্লাসের, সেটা হলো রেভলিউশনারি থট বা বিপ্লববাদ। এইটা সম্পর্কে আমরা পড়বো। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এই রেভলিউশনারি থট বা রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, এইটা আমরা কিভাবে পড়বো বিসিএস এর জন্য, প্রিলিমস এবং মেন্সের জন্য কিভাবে পড়তে হবে তার একটা আউটলাইন আমি আজকে তোমাদের দেখাবো। সেই আউটলাইনটার ওপর যদি পড়ো এই টপিকটা, তাহলে কিন্তু এর বাইরে কোয়েশ্চেন যাবে না। আমরা নেক্সট পিপিটিতে আসবো, যেটা দেখো আমরা দেখে নেব যে বিপ্লববাদ, এই বিপ্লববাদের কোন কোন জায়গাগুলো আমরা পড়বো এই টপিকটা থেকে। খুব ভালো করে দেখে নাও, এই পয়েন্টগুলো যদি কভার করতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষা এই চ্যাপ্টারটা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন পারবে। যেমন প্রথমে আমরা দেখে নেব বিপ্লববাদ বলতে আমরা কি বুঝবো, বিপ্লববাদের সংজ্ঞাটা কি, বিপ্লবী আমরা কাদের বলবো, বিপ্লবীরা কি আদর্শে বিশ্বাস করত, সেই কথাটা আমরা দেখব। তারপরে দেখব বিপ্লববাদের এই সূচনা বা বিপ্লবী কার্যকলাপের সূচনা কোথা থেকে হলো ভারতবর্ষে। তারপরে দেখব এই বিপ্লববাদের জনক বা এই থটটাকে, রেভলিউশনারি থটটাকে কে নিয়ে এলো, এই থটের জনককে, থটটাকে দিল। নেক্সট আমরা আসবো বিপ্লববাদী আন্দোলনের জনক, দুটোর মধ্যে পার্থক্য আছে। বিপ্লববাদের জনক আর বিপ্লবী আন্দোলনের জনক, মানে যিনি থটটাকে নিয়ে এলেন
তিনি একজন, আর সেই থটটাকে অ্যাক্টিভিটিতে ট্রান্সলেট করলেন যিনি, বা অ্যাক্টিভিটিতে কনভার্ট করলেন যিনি, তিনি হচ্ছেন আর একজন। সেই দুটো জিনিস আলাদা আমরা দেখব। নেক্সট দেখব এই বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত পত্রিকা। তোমরা জানো যে ভারতবর্ষে বহু জার্নাল প্রকাশিত হয়েছিল, তার মধ্যে বেশ কিছু জার্নাল ছিল যেগুলো শুধু বিপ্লবী আন্দোলনকে বা রেভলিউশনারি মুভমেন্টকে প্রমোট করেছিল। সেরকম কিছু বিখ্যাত পত্রিকার নাম আমাদের পড়ে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব দরকার। তারপরে দেখো বিপ্লবী সংঘ সমূহ। ভারতবর্ষের যে বিপ্লবী সংঘগুলো তৈরি হয়েছিল, রেভলিউশনারি যে অর্গানাইজেশনগুলো তৈরি হয়েছিল, সেই অর্গানাইজেশনগুলো সম্পর্কে আমরা দেখব, এবং তার সঙ্গে দেখব ভারতের বাইরে যে অর্গানাইজেশনগুলো কিছু তৈরি হয়েছিল। মানে মোট কথা, ভারতের বাইরে এবং ভারতের মধ্যে যে রেভলিউশনারি অর্গানাইজেশনগুলো তৈরি হয়েছিল সেইগুলো কি কি, এরকম কিছু অর্গানাইজেশনের নাম আমাদের পড়ে রাখতে হবে। এবং তার সঙ্গে আমরা দেখব এই আন্দোলনের সঙ্গে যুক্ত যে ইম্পর্টেন্ট ইয়ারগুলো। আমি ইয়ারগুলো মেনশন করে দিয়েছি, এই ইয়ারগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। এই ইয়ারগুলো এই 1897 থেকে শুরু করে একদম 1902, 1908 যে ইয়ারগুলো দেওয়া হয়েছে এখানে, এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে দেখতে হবে এই ইয়ারগুলো। ওই জন্য আমি বলে দিয়েছি এই ইয়ারগুলোতে কি কি ঘটনা ঘটেছিল, এগুলো কিন্তু ভালো করে আমরা দেখবো। এই ইয়ারগুলো সব বইতেই পাবে, আমি ইম্পর্টেন্ট ইয়ারগুলো তোমাদের জন্য রেফার করে দিয়েছি, কি কি ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলোতে। আমি সব ইয়ারগুলো নয়, আমি কিছু কিছু ইয়ার এখানে মেনশন করে দেবো ফর এক্সাম্পল। তোমরা কিন্তু এই ইয়ারগুলো ভালো করে দেখে রাখবে, এই ইয়ারগুলো কিন্তু তৈরি করে রাখবে, এখান থেকেই প্রশ্ন আসে। আমি কিছু দেখিয়ে দেবো এখানে। আমরা ফার্স্ট আসবো যেটায় ফার্স্ট পয়েন্ট যেটা বলেছিলাম, বিপ্লববাদ বলতে আমরা কি বলবো, বিপ্লবীদের আদর্শ কি ছিল, বিপ্লবীরা কোন মতবাদ নিয়ে লড়াইটা করেছিল, বিপ্লবী বলতে আমরা কি বুঝবো। বিপ্লববাদ বা বিপ্লবী বলতে আমরা বুঝবো তাদেরই যারা আর্মড স্ট্রাগলের আদর্শে বিশ্বাস করলো, অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে অস্ত্র নিয়ে লড়াইয়ের কথা বলল, যারা ব্রিটিশদের এগেনস্টে অস্ত্র নিয়ে লড়াই করার আদর্শ নিয়ে এলো, সেই আদর্শটাকেই আমরা বলছি বিপ্লববাদ বা রেভলিউশনারি থট। একটা কথা তোমাদের বলে দিই, এই অনেকে চরমপন্থী আর বিপ্লবীদের মধ্যে গুলিয়ে ফেলে। অনেকে ভাবে চরমপন্থীরাই বিপ্লবী, তা কিন্তু নয়। চরমপন্থী মতবাদ আমি এর আগের স্লাইডেই দেখিয়েছি তোমাদের। চরমপন্থী মতবাদ একটা মতবাদ, এবং আর একটা মতবাদ হচ্ছে বিপ্লববাদ, দুটো একদম আলাদা, আকাশ পাতাল তফাৎ। চরমপন্থী কারা? যেসব নেতারা বয়কট, স্বদেশী এবং স্বরাজের আদর্শে বিশ্বাস করত, তাদেরকে আমরা বলছি চরমপন্থী। চরমপন্থীরা কিন্তু রক্তের রাজনীতিতে বিশ্বাস করতো না, চরমপন্থীরা কিন্তু অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতো না। তারা বিশ্বাস করত বয়কট করে স্বদেশী ভাবধারা গড়ে তোলো, এবং তারপর সেই উদ্দেশ্যে চলো, যে উদ্দেশ্যে বা যে লক্ষ্যে আমরা স্বরাজ অর্জন করতে পারবো বা স্বদেশী বা স্বাধীনতা অর্জন করতে পারবো। মানে বয়কট এবং স্বদেশীর মাধ্যমে স্বাধীনতা অর্জন, এটা হচ্ছে চরমপন্থীদের আদর্শ। আর বিপ্লবী আমরা কাদের বলবো? যারা একেবারে রক্তের রাজনীতিতে বিশ্বাস করলো, যারা অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করলো, যারা ব্যক্তি হত্যার রাজনীতিতে বিশ্বাস করলো, যারা এইভাবে ব্রিটিশদের রাতের ঘুমটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো, তারাই হলো বিপ্লবী বা রেভলিউশনারি। তাহলে বিপ্লববাদের আদর্শ বা বিপ্লববাদ বলতে আমরা কি বুঝবো? দোজ হু বিলিভড ইন আর্ম স্ট্রাগল এগেনস্ট দ্য ব্রিটিশ। ব্রিটিশদের এগেনস্টে যারা অস্ত্র নিয়ে লড়াইয়ের আদর্শের কথা তুলে ধরলো, তাদেরকেই আমরা বলছি কি না বিপ্লবী, বা থটটাকে বলছি আমরা বিপ্লববাদ। ফার্স্ট এটা গেল। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি বিপ্লববাদের সূচনা। এই কোয়েশ্চেনটা খুব দেয়, বিপ্লববাদের সূচনা বা বিপ্লবী আন্দোলনের সূচনা। বিপ্লবী আন্দোলনের সূচনা আমরা প্রথম দেখলাম, তোমাকে অপশান তিনটে দিয়ে দেবে, তার মধ্যে থাকবে বাংলা, থাকবে মহারাষ্ট্র, থাকবে পাঞ্জাব থাকবে, এবং তার সঙ্গে আর একটা দিয়ে দেবে। এই তিনটে অপশন, প্রথম তিনটে অপশনের মধ্যে গন্ডগোলটা হয়। বিপ্লববাদী আন্দোলন বা বিপ্লবী কার্যকলাপ প্রথম শুরু হলো কোথা থেকে? না মহারাষ্ট্র থেকে শুরু হয়েছিল প্রথম,
এই জায়গাটার নাম মনে রাখতে হবে। মহারাষ্ট্র থেকে শুরু হয়েছিল ফার্স্ট, বাংলা এবং পাঞ্জাবে পরে এটা ছড়িয়েছিল। শুরু হয়েছিল একেবারে 1896-97 এই সময়টা থেকে শুরু হয়েছিল ফার্স্ট রেভলিউশনারি অ্যাক্টিভিটি। এবং প্রথম রেভলিউশনারি অ্যাক্টিভিটি, আমরা এই যে সালটার কথা বলেছি 1897, তোমরা জানো ফার্স্ট পলিটিক্যাল মার্ডার হয়েছিল এই সালে মহারাষ্ট্রের পুনাতে। চাপেকার ব্রাদার্স হত্যা করেছিলেন মানে টার্গেট করেছিলেন র্যান্ড এবং আয়াস্টকে, এবং তাদের হত্যা করেছিলেন তারা হত্যা করেছিল এই দুই ভাই 1897-এ। তাহলে প্রথম যদি বলে কার্যকলাপটা শুরু হলো কোথা থেকে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে অবভিয়াসলি মহারাষ্ট্র। নেক্সট আমরা যেটায় আসবো, বিপ্লববাদের জনক, অর্থাৎ হু ইজ কল্ড দ্য ফাদার অফ রেভলিউশনারি থট। বিপ্লববাদের এই মতবাদটাকে, এই থটটার জন্ম দিলেন বিপিন চন্দ্র পাল। রেভলিউশনারি থটের যে জন্মটা দিলেন তিনি হলেন বিপিন চন্দ্র পাল, দ্য ফাদার অফ রেভলিউশনারি থট আমরা বলতে পারি তাকে, বিপ্লববাদের জনক আমরা তাকে বলতে পারি। থটটাকে নিয়ে এলেন তিনি। কিন্তু তারপরে দেখো বিপ্লববাদী আন্দোলনের জনক কাকে বলবো? যদি বলে এই থটটাকে কে কনভার্ট করলো, আমরা আগেই বলছিলাম এই থটটাকে কনভার্ট করলো একটা অ্যাক্টিভিটিতে, তখন উত্তর হবে বাসুদেব বলবন্ত ফারকে। মহারাষ্ট্রের বিখ্যাত বিপ্লবী নেতা বাসুদেব বলবন্ত ফারকে। বাসুদেব বলবন্ত ফারকে এটাকে ট্রান্সলেট করলেন, এটাকে কনভার্ট করলেন একটা অ্যাক্টিভিটিতে। তাহলে বিপ্লববাদের যদি জনক বলে তাহলে বিপিন চন্দ্র পাল, যদি বলে বিপ্লবী আন্দোলনের জনককে তাহলে হবে বাসুদেব বলবন্ত ফারকে। একদম পরিষ্কার, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে ভীষণভাবে। নেক্সট আমরা দেখছি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত পত্রিকা, জার্নালগুলো সব সময় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। ভারতবর্ষে ব্রিটিশদের এগেনস্টে যে কটা আন্দোলন হয়েছে, একেবারে স্বদেশী আন্দোলন থেকে শুরু করে আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে যে কটা আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে কোনো না কোনো একটা পত্রিকা জড়িয়ে আছে। তোমাদের আমি আগেও বলেছি এই পত্রিকাগুলো ভালো করে তৈরি করে রাখতে হবে। তো এখানে আমরা বিপ্লববাদ আলোচনা করছি, রেভলিউশনারি মুভমেন্ট আলোচনা করছি। এই রেভলিউশনারি মুভমেন্টের সঙ্গে রিলেটেড কয়েকটা পত্রিকার নাম আমাদের খুব ভালো করে তৈরি করে রাখতে হবে। যেমন আমরা বলতে পারি একটা পত্রিকার নাম, প্রথমেই যে পত্রিকাটার নাম আমাদের মনে পড়ে সেটা হলো যুগান্তর পত্রিকা, 1906-তে প্রকাশিত হয়েছিল। যুগান্তর পত্রিকা একটা বিখ্যাত পত্রিকা, বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত, বিপ্লবী ভাবধারাকে তুলে ধরেছিল যে পত্রিকা যুগান্তর পত্রিকা। এই যুগান্তর পত্রিকার প্রকাশনার সঙ্গে যুক্ত হয়েছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ, এই দুইজন বিখ্যাত নেতা। বারীন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত। যুগান্তর একটা বিখ্যাত পত্রিকা। এর সঙ্গে আর একটা পত্রিকার নাম আমরা বলতে পারি ভারতের বাইরে থেকে প্রকাশিত হয়েছিল, সেটা হলো তলোয়ার বলে একটা পত্রিকা। ভ্যাঙ্কুভার থেকে প্রকাশিত হয়েছিল, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রকাশ করেছিলেন ভ্যাঙ্কুভার, কানাডার একটা বিখ্যাত জায়গা। এই ভ্যাঙ্কুভার থেকে প্রকাশ করেছিলেন তলোয়ার বলে একটা পত্রিকা বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিখ্যাত বিপ্লবী, যিনি ভারতের বাইরে যারা ভারতের বিপ্লবী আন্দোলনকে একটা সংগঠিত রূপ দিয়েছিলেন তাদের মধ্যে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম আমরা প্রথমেই বলতে পারি। সেই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিখ্যাত পত্রিকা তলোয়ার, পাবলিশড ফ্রম ভ্যাঙ্কুভার, এই পত্রিকাটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। আর একটা পত্রিকা আমেরিকা থেকে প্রকাশিত হয়েছিল, গদর পার্টির পত্রিকা, যেটাকে বলা হয় হিন্দুস্তানি গদর বা গদর-ই-গঞ্জ। হিন্দুস্তানি গদর এইটারই আর একটা নাম ছিল গদর-ই-গঞ্জ। এই যে পত্রিকাটা গদর পার্টির একটা বিখ্যাত পত্রিকা, এটাও একটা ইম্পর্টেন্ট পত্রিকা হিসেবে কাজ করেছিল এই বিপ্লববাদের আন্দোলনে বা রেভলিউশনারি মুভমেন্টে। আর একটা পত্রিকার নাম আমরা বলতে পারি সেটা হচ্ছে বন্দে মাতরম। এই বন্দে মাতরম পত্রিকাটা, এই পত্রিকাটার নাম আমরা দেখেছি বিসিএসে এসছিল প্রিলিতে একবার। এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন ম্যাডাম কামা। এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন ম্যাডাম কামা অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ফ্রম প্যারিস। প্যারিস থেকে প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটা।
তো সেই বন্দে মাতারাম পত্রিকাটা বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল প্যারিস থেকে বন্দে মাতারাম পত্রিকা কে প্রকাশ করতেন। এখানে উত্তরটা অবভিয়াসলি হবে তোমার এই বিখ্যাত পত্রিকার নাম যেটা আমরা বললাম বন্দে মাতারাম পাবলিশ ফ্রম প্যারিস। তো এই রকম বেশ কিছু পত্রিকার নাম আমাদের পড়ে রাখতে হবে, বিশেষ করে এই যেগুলোর নাম আমি বললাম এই 3-4টে পত্রিকা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এই বিপ্লবী আন্দোলনটাকে সংগঠিত করার ক্ষেত্রে। নেক্সট আমরা আসবো যেটায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বেশ কিছু সংগঠন। বেশ কিছু সংগঠনের নাম আমরা পাই, যেমন যদি আমরা বলি যে প্রথম সংগঠন হিসেবে যদি আমরা কারোর নাম বলতে চাই তাহলে আমরা বলতে পারি মিত্র মেলার নাম। মিত্র মেলা একটা বিখ্যাত সংগঠন, বহুবার বিশেষ প্রিলিমসে এসছে। 1899-তে মিত্র মেলা তৈরি হয়েছিল। তোমরা জানো নাসিকে তৈরি করেছিলেন এই মিত্র মেলা। কে তৈরি করেছিলেন? মিত্র মেলার ফাউন্ডার কে ছিলেন? মিত্র মেলার ফাউন্ডার ছিলেন সেই বিখ্যাত মানুষ, মিত্র মেলার ফাউন্ডার তিনি হচ্ছেন সাভারকার ব্রাদার্স। দুজনে মিলে তৈরি করেছিলেন, গণেশ সাভারকার এবং বিনায়ক দামোদর সাভারকার। এরা দুজনে মিলে তৈরি করেছিলেন এই বিখ্যাত, প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত সংগঠন এই মিত্র মেলা। এই মিত্র মেলারই আবার নাম 1899-এ, মনে রেখো ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার এসছে বিসিএসে, এই মিত্র মেলাটার নাম চেঞ্জ হয়ে গেল 1904-এ গিয়ে অভিনব ভারত। 1904-এ নাসিকেই এরা দুজনেই এই নামটাকে চেঞ্জ করে এটার নাম দিলেন কি না অভিনব ভারত 1904-এ। এর মাঝখানে আরেকটা বিখ্যাত অর্গানাইজেশন তৈরি হয়েছিল বাংলায়, সেটাকে বলছে অনুশীলন সমিতি। তোমরা জানো 1902-তে তৈরি হয়েছিল, প্রমথনাথ মিত্রের নেতৃত্বে, প্রমথনাথ মিত্রের উদ্যোগে তৈরি হয়েছিল এই বিখ্যাত সংগঠন। বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল বাংলার প্রথম বিপ্লবী সংগঠন কোনটা। বাংলাতেও প্রচুর বিপ্লবী সংগঠন তৈরি হয়েছিল, কলকাতাতে, ঢাকাতে, কিন্তু প্রথম বিপ্লবী সংগঠন যদি আমরা বলি তাহলে হবে 1902-তে তৈরি হলো কলকাতার অনুশীলন সমিতি। এই কলকাতার অনুশীলন সমিতির ফাউন্ডার ছিলেন কে? প্রমথনাথ মিত্র। তোমরা জানো এই কোয়েশ্চেনটা বহুবার এসছে। এই অনুশীলন সমিতির হ্যান্ডবুক বিশেষ মেন্সে প্রশ্ন এসেছিল, অনুশীলন সমিতির বিপ্লবীদের হ্যান্ডবুক কোনটা ছিল, মানে অনুশীলন সমিতির বিপ্লবীদের কোন বই অনুপ্রাণিত করেছিল, সেটা হলো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ হয়ে উঠেছিল এই দলের একটা মন্ত্র, বিশেষ করে বন্দে মাতরম, এইটা হয়ে উঠেছিল তাদের একটা মেন মন্ত্র এই দলের বিপ্লবীদের। অনুশীলন সমিতি, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, তাদের হ্যান্ডবুক হয়ে উঠেছিল এই বই। 1902-তে ফাউন্ডেশন হলো। এই অনুশীলন সমিতিরই আবার একটা ব্রাঞ্চ তৈরি হলো, তোমরা জানো ঢাকাতে। ঢাকা অনুশীলন সমিতি তৈরি করলেন পুলিন বিহারী দাস। 1906-এ তৈরি হলো, 1906-এ তৈরি হলো। পুলিন বিহারী দাস তৈরি করলেন এই বিখ্যাত সংগঠন 1906-এ। এই সংগঠন, এই 1906-এর এই যে সংগঠন, এটা অনুশীলন সমিতিরই একটা ব্রাঞ্চ হিসেবে তৈরি হলো ঢাকাতে। এবং ঢাকার বিপ্লবী আন্দোলনকে যেসব দলগুলো একটা সংগঠিত রূপ দিয়েছিল তার মধ্যে ঢাকা অনুশীলন সমিতি অবশ্যই একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আমরা বলতে পারি। এর সঙ্গে রয়েছে আরও কিছু অর্গানাইজেশনের নাম আমরা জানি, যেমন আমেরিকায় তৈরি হলো। এর সঙ্গে আমরা আগে আরেকটা নাম বলে নিই, যুগান্তর। যুগান্তরও একটা গোষ্ঠীর নাম, যাদের পত্রিকাটার নাম হয়েছিল যুগান্তর পত্রিকা। এটাও একটা বিপ্লবী গোষ্ঠী, যুগান্তর পত্রিকা। অরবিন্দ ঘোষ বা এই যে গ্রুপটা, এই পুরো গ্রুপটা ছিল যুগান্তর গোষ্ঠীর একটা বিপ্লবী দল। তোমরা জানো যে 1908-এ আলিপুর বোম কনস্পিরেসি কেস, অরবিন্দ ঘোষ বা এই বিপ্লবীদের এগেনস্টে যেটা হয়েছিল, বোমা তৈরি করতে গিয়ে ধরা পড়েছিল। এই যে কেসটা, এই যে আলিপুর বোম কনস্পিরেসি, মানিকতলা বোম কনস্পিরেসি বা মুরারিপুকুর বোম কনস্পিরেসি, এই যে একটাই কনস্পিরেসি, তিনটে নামে পরিচিত। এই যে কনস্পিরেসিটা, আলিপুর বোমা ষড়যন্ত্র, এইটা সংগঠিত করেছিল মেনলি এই যুগান্তর গোষ্ঠীর বিপ্লবীরা। এই যুগান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাও হয়েছিল 1906। এটাও বাংলার একটা বিখ্যাত বিপ্লবী দল হিসেবে আমরা বলতে পারি। ঢাকাতে তৈরি হয়েছিল আর একটা দল, এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে, দলটার নাম মনে রাখতে হবে। সেটা হচ্ছে
তোমার বেঙ্গল ভলেন্টিয়ার্স বলে একটা দল ঢাকাতে তৈরি হয়েছিল। হেমচন্দ্র ঘোষ বলে একজন বিখ্যাত বিপ্লবী তৈরি করেছিলেন এই দল বেঙ্গল ভলেন্টিয়ার্স। এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের তিনজন বিখ্যাত বিপ্লবী বিনয়, বাদল এবং দীনেশ 1930-এ যারা রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল, সিমসনকে হত্যা করেছিল, সেই অত্যাচারী পুলিশ অফিসার যাকে হত্যা করা হয়েছিল রাইটার্স বিল্ডিং এর, তোমরা জানো করিডোরে একটা সাংঘাতিক এনকাউন্টার হয়েছিল বিপ্লবীদের সঙ্গে। এই সিমসনকে হত্যা করেছিল যে তিন বিপ্লবী ঢাকা থেকে এসেছিল, বিনয়, বাদল এবং দীনেশ, এরা ছিল এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য বিপ্লবী। তাহলে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমচন্দ্র ঘোষ তৈরি করেছিলেন, একটা বিখ্যাত অর্গানাইজেশন আমরা জানি। এর সঙ্গে আরেকটা অর্গানাইজেশন আমরা যদি দেখি ভারতের বাইরে আমেরিকায় আমরা দেখব আরেকটা বিখ্যাত অর্গানাইজেশন তৈরি হলো, যেটার উপর কোয়েশ্চেন প্রায়ই আসে, সেটা হলো গদর পার্টি। গদর পার্টি একটা খুব ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, পরীক্ষায় বহুবার এসছে, বিভিন্ন ধরনের প্রশ্ন এসছে। গদর পার্টি কবে তৈরি হলো, গদর পার্টির ফাউন্ডার কে, গদর পার্টি কত সালে তৈরি হলো, ফাউন্ডার কে, এবং একবার দিয়েছিল এটার ফাউন্ডার প্রেসিডেন্টকে। তাহলে এই যে গদর পার্টি, এই গদর পার্টির আসল নাম কি ছিল, গদর পার্টির পত্রিকার নাম কি ছিল আমি আগেই বলে দিয়েছি। গদর পার্টি তৈরি হলো 1913-এ স্যান ফ্রান্সিসকো শহরে, নর্থ আমেরিকার। তোমরা জানো সবাই, বহুবার পরীক্ষা বিসিএস এ প্রশ্ন এসছে, বিভিন্ন পরীক্ষা এসছে। এবং এই যে পার্টিটা যদি বলে, তোমাকে ভালো করে শুনে নাও দুটো প্রশ্ন, যদি বলে গদর পার্টির ফাউন্ডার কে, তাহলে উত্তর হবে লালা হরদয়াল, তোমরা জানো। যদি শুধু বলে ফাউন্ডার কে, তাহলে উত্তর হবে লালা হরদয়াল। আর যদি বলে ফাউন্ডার প্রেসিডেন্ট কে, তাহলে কিন্তু উত্তর হবে সোহন সিং ভাকনা। সোহান সিং ভাকনা, এই সোহান সিং ভাকনা হবে যদি বলে ফাউন্ডার প্রেসিডেন্ট কে, আর যদি শুধু বলে ফাউন্ডার কে, তাহলে উত্তর হবে লালা হরদয়াল। এটা মনে রাখতে হবে গদর পার্টি থেকে। গদর পার্টির পত্রিকার নাম আমরা আগেই বলেছি, গদরিগঞ্জ বলে একটা পত্রিকা প্রকাশ করেছিল এই গদর পার্টির বিপ্লবীরা, এটা আমরা আগেই আলোচনা করেছি। আর একটা কথা বলে দিই, এই যে গদর পার্টি, এই পার্টিটার একটা আলাদা নাম ছিল। গদর পার্টি হচ্ছে এই পার্টিটার পপুলার নামটা ছিল গদর পার্টি। গদর মানে বিপ্লব বা রেভলিউশন। এই গদর পার্টির অ্যাকচুয়াল নাম ছিল হিন্দি অ্যাসোসিয়েশন অফ প্যাসিফিক কোস্ট। হিন্দি অ্যাসোসিয়েশন অফ প্যাসিফিক কোস্ট। প্যাসিফিক কোস্ট মানে যেটাকে আমরা প্রশান্ত মহাসাগর বলি, সেই প্যাসিফিক কোস্ট, হিন্দি অ্যাসোসিয়েশন অফ প্যাসিফিক কোস্ট, এটাই পপুলারলি নোন অ্যাজ গদর পার্টি। ওকে, তাহলে গদর পার্টি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, বহুবার প্রশ্ন এসছে। এটা একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। নেক্সট অর্গানাইজেশন যেটা আমরা দেখব 1924-এ তৈরি হয়েছিল, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ভীষণ ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, তোমরা জানো কানপুরে তৈরি হয়েছিল। চন্দ্রশেখর আজাদ, শচীন্দ্রনাথ সান্যাল এরা মিলে তৈরি করেছিল এই বিখ্যাত অর্গানাইজেশন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1924। যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটেড হয়েছিল 25-এ, সেই বিখ্যাত কনস্পিরেসি, আমি সেই কনস্পিরেসির ইয়ারটা দিয়ে দিয়েছি এখানে, ভালো করে পড়বে তোমরা, সেটা হলো 1925। বিসিএসে অনেকবার দিয়েছে, কাকুরি কনস্পিরেসি, তোমরা সবাই জানো। কাকুরি কনস্পিরেসি, কাকুরি ষড়যন্ত্র মামলা। এই কাকুরি ষড়যন্ত্র যে ডেয়ারিং ট্রেন ডাকাতি করেছিল যে বিপ্লবী দলটা, সেই দলটার নাম কি না, সেই দলটার নাম হচ্ছে এই যে নামটা আমরা বললাম, যেটা হচ্ছে তোমার হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। চন্দ্রশেখর আজাদ, শচীন্দ্রনাথ সান্যাল এরা মিলে তৈরি করেছিল এই বিখ্যাত অর্গানাইজেশনটা। বিখ্যাত বিখ্যাত বিপ্লবীরা ছিলেন এই দলে। আশফাক উল্লাহ ছিলেন, রোশনলাল ছিলেন, রামপ্রসাদ বিসমিলের মতো বিপ্লবীরা ছিলেন এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HRA-তে। এই অর্গানাইজেশনটায় এসে জয়েন করলেন ভগৎ সিং 1926-এ, 1926-এ। 1926-এ ভগৎ সিং এটার একটা নতুন নামকরণ করে এটাকে নতুনভাবে প্রতিষ্ঠা করলেন দিল্লিতে, দিল্লির ফিরোজ শাহ কোটলাতে। বিখ্যাত জায়গা, একটা বিখ্যাত স্টেডিয়াম, তোমরা জানো ফিরোজ শাহ কোটলা।
সেই ফিরোজ শাহ কোটলা, যে স্টেডিয়ামটার এখন নাম অরুণ জেটলি স্টেডিয়াম, তোমরা সবাই জানো নাম চেঞ্জ হয়ে গেছে, সেই দিল্লির ফিরোজ শাহ কোটলাতে তিনি তৈরি করলেন এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নামটা পাল্টে দিয়ে তিনি একটা নতুন অর্গানাইজেশন বানালেন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন তিনি তৈরি করলেন, সোশ্যালিস্ট কথাটাকে অ্যাড করলেন এই সংগঠনের সঙ্গে। 1926 তিনি তৈরি করেছিলেন আর একটা দল, নওজওয়ান ভারত সভা। ভগৎ সিংই তৈরি করেছিলেন ওই সেম ইয়ারে, 1926-এ ভগৎ সিং তৈরি করলেন নওজওয়ান ভারত সভা বলে একটা বিখ্যাত সংগঠন, সেম ইয়ারে তৈরি করলেন। সুতরাং এই যে অর্গানাইজেশনগুলোর নাম বললাম, এই অর্গানাইজেশনগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই অর্গানাইজেশনের নামগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে। আমি আর একটা অর্গানাইজেশনের নাম বলিনি, সেটাও বলে দিই, সেটাও আসে পরীক্ষায়, প্যারিস ইন্ডিয়ান সোসাইটি। প্যারিস ইন্ডিয়ান সোসাইটি ম্যাডাম কামা তৈরি করেছিলেন। ম্যাডাম কামা তৈরি করেছিলেন প্যারিস ইন্ডিয়ান সোসাইটি, যাকে বলা হয় ভারতের বিপ্লবী আন্দোলনের জননী। আমরা জনক পড়েছিলাম, বাসুদেব বলবন্ত ফাড়কে বিপ্লবী আন্দোলনের জনক। যদি বলে বিপ্লবী আন্দোলনের জননীকে, এই কোয়েশ্চেনটা অনেকবার দিয়েছে বিভিন্ন পরীক্ষায়, তোমরা জানো, তাহলে সেখানে উত্তর হবে ম্যাডাম কামা, যার পুরো নাম হলো ভিকাজি রুস্তমজি কামা। ভিকাজি রুস্তমজি কামা, যার অ্যাকচুয়াল নাম ভিকাজি রুস্তমজি কামা। সেই ম্যাডাম কামা এটাকে করলেন, ম্যাডাম কামা এটাকে প্রতিষ্ঠা করলেন প্যারিসে। এটা কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত একটা বিপ্লবী দল। সুতরাং এই বিপ্লবী দলগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, যেগুলো ভারত এবং ভারতের বাইরে তৈরি হলো এই দলগুলো। আর লাস্ট অফ অল যেটা আমাদের দেখতেই হবে, লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম ভালো করে দেখে যেতে হবে, যেখান থেকে প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে ইয়ারগুলো। এই যে ইয়ারগুলো আমি দিয়েছি এখানে, এই ইয়ারগুলো কিন্তু প্রত্যেকটা রেভলিউশনারি মুভমেন্টের সঙ্গে ভীষণভাবে জড়িত। ওকে, আমি এই ইয়ারগুলো তোমরা তৈরি করবে, যে কোনো বইতেই তোমরা ইয়ারগুলো পাবে, এগুলোর আমি ডিটেলসে বলবো না। আমি কয়েকটা ইয়ার একটুখানি ডিসকাস করে দিই। যেমন একটু আগেই বলছিলাম 1897, এটা একটা ল্যান্ডমার্ক ইয়ার। এইখান থেকেই আমরা বলতে পারি রেভলিউশনারি অ্যাক্টিভিটি শুরু হলো। ফার্স্ট রেভলিউশনারি অ্যাক্টিভিটিস আমরা পেলাম এই জায়গাটাতেই। সুতরাং এই সালটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। 1897 ফার্স্ট পলিটিক্যাল মার্ডার হলো 1897-এ। এই র্যান্ড এবং আয়াস্টকে মারা হলো, চাপেকার ব্রাদার্স হত্যা করলেন, ফার্স্ট পলিটিক্যাল মার্ডার ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। সুতরাং 97টা একটা ভীষণভাবে ল্যান্ডমার্ক, যেহেতু ফার্স্ট এই ঘটনাটাই বিপ্লবী আন্দোলনের পথ দেখিয়েছিল। 1897 এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা ল্যান্ডমার্ক ইয়ারে আমরা আসি 1908। এখানেও একটা এমন একটা জিনিস হলো, সেটা প্রথম হয়েছিল, ফার্স্ট হয়েছিল। এখানে আমরা দেখতে পেলাম, তোমরা জানো 1908-এ আমরা বলছিলাম যে এটা আলিপুর বোম কনস্পিরেসি বা মুরারিপুকুর বোম কনস্পিরেসি। বোমা তৈরি করতে গিয়ে ধরা পড়েছিল অরবিন্দ ঘোষ এবং তার সঙ্গে বহু আরও বিপ্লবী। এটা তো ঘটেই ছিল 1908-এ, এবং একটা হিস্টোরিক ট্রায়াল, এইখানে যে বিচারটা হয়েছিল, অরবিন্দ ঘোষকে কাঠগড়ায় তোলা হয়েছিল, তোমরা জানো ডিফেন্স লয়ার হিসেবে ছিলেন চিত্তরঞ্জন দাস। এই যে ট্রায়ালটা হয়েছিল আলিপুর কোর্টে, এই ট্রায়ালটাকে বলছে জাতীয় আন্দোলনের ফার্স্ট হিস্টোরিক ট্রায়াল, প্রথম ঐতিহাসিক বিচার। একদম এইভাবেই প্রশ্নটা দেয় যে ফার্স্ট হিস্টোরিক ট্রায়াল এই কোনটা, বা এইটা ঘুরিয়েও দেয় এটা যে 1908-এর আলিপুর বোম কনস্পিরেসি কেসটা এটা কি কারণে ইম্পর্টেন্ট। তার কারণ ইট ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক ট্রায়াল ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। সুতরাং 1908 একটা ল্যান্ডমার্ক ইয়ার বিপ্লবী আন্দোলনের। এই কারণে এই 1908-এই আর একটা ঘটনা ঘটলো, যেটা প্রথম জায়গা আমরা দেখলাম, যেখানে একটা প্রথম জিনিস দেখলাম ঘটতে। সেটা হলো কি না, সেটা হলো 1908-এর আমরা দেখলাম মুজাফফরপুর কনস্পিরেসি। তোমরা ছোটবেলা থেকে যে ঘটনার কথা শুনে আসছো, ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়েছিল তোমরা জানো 11ই অগস্ট, মুজাফফরপুর সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল।
আর ওই ঘটনাতেই প্রফুল্ল চাকি আত্মহত্যা করেছিলেন মোকামা রেলওয়ে স্টেশনে। মোকামা রেলওয়ে স্টেশনে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেছিলেন। একটা প্রশ্ন দেয়, ভারতের জাতীয় আন্দোলনের প্রথম শহীদকে? হু ওয়াজ দ্য ফার্স্ট মার্টার ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট? প্রফুল্ল চাকিও দিয়ে দেবে, আবার ক্ষুদিরাম বোসও দিয়ে দেবে। তোমাকে উত্তর কোনটা করতে হবে? মেনলি কোনটা উত্তর হবে? উত্তর হবে অবভিয়াসলি প্রফুল্ল চাকি। কারণ প্রফুল্ল চাকির মৃত্যু হয়েছিল এপ্রিলে, আর ক্ষুদিরাম বোস মারা গেছিলেন, ফাঁসি হয়েছিল অগাস্টে। অনেকে বলে স্যার কেন প্রফুল্ল চাকি হবে? ও তো আত্মহত্যা করেছিল। আত্মহত্যাটা করেছিল কার জন্য? ওর তো নিজের জন্য নয়, ও দেশের জন্য আত্মহত্যা করেছিল, প্রাণ বিসর্জন দিয়েছিল। তাই প্রফুল্ল চাকিকে আমরা ধরবো ফার্স্ট মার্টার ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এবং যেহেতু এই ঘটনাটা ঘটেছিল 1908-এর মুজাফফরপুর কনস্পিরেসিতে, তাই 1908টাও একটা ল্যান্ডমার্ক ইয়ার, একটা ফার্স্ট ঘটনা যেটা পথ দেখিয়েছিল জাতীয় আন্দোলনে। প্রথম শহীদকে পেলাম আমরা জাতীয় আন্দোলনের। সেই জন্য 1908টা খুব ভালো, সবকটাই দেখতে হবে ভালো করে, যেগুলো তার মধ্যে ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু আইডেন্টিফাই করে দিতে চাইছি। তার মধ্যে যেটা রয়েছে দেখো, 1907-এ আর একটা প্রথম ঘটনা ঘটলো। এমন একটা ঘটনা ঘটলো যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে ফার্স্ট। তোমরা জানো, এখান থেকে প্রচুর কোশ্চেন, অনেকবার প্রশ্ন এসছে, ভারতের বাইরে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন? ভারতের বাইরে প্রথম জাতীয় পতাকা কে তুললেন? ভারতের বাইরে প্রথম জাতীয় পতাকা তুললেন ওই ম্যাডাম কামা, ফার্স্ট, জার্মানির স্টুটগার্ট শহরে। তো এই প্রথম জাতীয় পতাকা তোলার ঘটনাটা ঘটেছিল 1907-এ জার্মানির স্টুটগার্ট শহরে। এটাও একটা ল্যান্ডমার্ক ইয়ার, এই জন্য প্রথম ঘটেছিল, প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল এই 1907-এর এই ঘটনায়। নেক্সট আমরা দেখব 1909-এ আমরা একটা ঘটনা পাবো। 1909-এ একটা প্রথম ঘটনা ঘটলো, ফার্স্ট ইন্ডিয়ান মার্টার আউটসাইড ইন্ডিয়া। বিসিএস প্রিলিমসে প্রশ্ন এসেছিল, কে, কোন ভারতীয় শহীদ প্রথম শহীদ হয়েছিলেন ভারতীয় বাইরে? প্রথম ভারতীয় বিপ্লবী যিনি শহীদ হয়েছিলেন ভারতের বাইরে। তোমরা জানো 1909-এর বিখ্যাত ঘটনা, সেটা হলো মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা লন্ডনে হত্যা করেছিলেন কার্জন উইলিকে। লন্ডনে হত্যা করেছিলেন কার্জন উইলি বলে একজন ব্রিটিশ অফিসারকে হত্যা করেছিলেন 1909, এবং কার্জন এবং মদনলাল ধিংরা ফাঁসি হয়ে গেছিল লন্ডনে, ইংল্যান্ডে। তো ওই জন্য মদনলাল ধিংরাকে বলা হয় ফার্স্ট ইন্ডিয়ান মার্টার আউটসাইড ইন্ডিয়া। এটাও একটা ফার্স্ট ঘটনা ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যে একজন ভারতীয় শহীদ হলেন ভারতের বাইরে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা। এখানে একটু বলে দিই, বিসিএস মেন্সে একটা প্রশ্ন এসেছিল, এই কার্জন উইলি, এই লোকটা কে? হু ওয়াজ কার্জন উইলি? বিসিএস মেন্সের প্রশ্ন। এই কার্জন উইলি যাকে মেরেছিল মদনলাল ধিংরা, এ ছিল লন্ডনে ইন্ডিয়ান অফিস যেটা ছিল ব্রিটিশদের, যেখানে ইন্ডিয়া সম্পর্কে বিভিন্ন পলিসিগুলো নেওয়া হতো, সেই ইন্ডিয়ান অফিসের পলিটিক্যাল অ্যাডভাইসার ছিলেন এই কার্জন উইলি, যাকে হত্যা করেছিল মদনলাল ধিংরা। তাহলে কার্জন উইলি কে? কার্জন উইলি ওয়াজ দ্য পলিটিক্যাল অ্যাডভাইসার অফ ইন্ডিয়ান অফিস ইন লন্ডন। লন্ডনে যে ইন্ডিয়া সংক্রান্ত যে অফিস ছিল ব্রিটিশ সরকারের, তার পলিটিক্যাল অ্যাডভাইসার ছিলেন তিনি। সুতরাং এটাও একটা প্রথম ঘটনা যেখানে আমরা দেখলাম একজন ভারতীয় শহীদ হলো ভারতের বাইরে। তাই 1909টা একটা অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট ঘটনা হিসেবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। 1914 একটা আছে, 1914 একটা জাহাজ ভারতে এলো, এবং ভারতের ইতিহাসে প্রথম বোধহয় একটা জাহাজ বিপ্লবী আন্দোলনকে সাহায্য করার জন্য এলো। এরপরে কিন্তু অনেক জাহাজ এসেছিল, কিন্তু 1914-তে যে জাহাজটা এলো, কোমাগাতামারু, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট শিপ, that was the first ship which came to India to help the revolutionary leaders. পুরো গাদার পার্টির সদস্যদের নিয়ে এসেছিল ভারতবর্ষে বিপ্লব করার জন্য। এবং তোমরা জানো এই জাহাজটা বজবজে এসে পৌঁছেছিল 1914-এ। কোমাগাতামারু, the first ship which came to India to organize the revolutionary movement against the British. এইটাই ফার্স্ট জাহাজ। জাহাজ অনেক এসছে, কিন্তু প্রথম জাহাজ যেটা বিপ্লবীদের নিয়ে এলো ভারতবর্ষে। 1915-তেও আবার একটা জাহাজ এলো,
বুড়িবালামের যুদ্ধ হয়েছিল বিপ্লবীদের সাহায্য করার জন্য, বাঘাযতীন যে যুদ্ধে মারা গেছিলেন বুড়িবালামের যুদ্ধ, সেখানেও একটা জাহাজকে আমরা পেয়েছি, ম্যাভেরিক বলে একটা জার্মান জাহাজের কথা পাই আমরা। কিন্তু প্রথম যদি বলে তাহলে কোমাগাতামারু একটা জাপানি জাহাজ। সেই জন্য 14টাও আমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে ঘটনাটা। আর একটা সাল আমি বলি, সেটা হচ্ছে তোমার 1925-এর কাকুরি কনস্পিরেসি। এখানেও একটা জিনিস পেলাম যেটা জাতীয় আন্দোলনে ফার্স্ট। কি পেলাম আমরা? 1925-এ কাকুরি কনস্পিরেসিতে 3 জনের ফাঁসি হলো, আর বাকি যারা ছিল তাদের দ্বীপান্তর হয়েছিল। বুঝতে পেরেছো? তাদেরকে ডিপোর্ট করা হয়েছিল, নির্বাসনে পাঠানো হয়েছিল। ফাঁসি হলো কাদের কাদের? রামপ্রসাদ বিসমিলের হলো, আশফাক উল্লাহর হলো, রোশনলালের হলো। একটা প্রশ্ন দেয়, জাতীয় আন্দোলনের প্রথম মুসলিম শহীদকে, ফার্স্ট মুসলিম মার্টারকে? তো এই প্রশ্নের উত্তর তোমরা জানো হয় আশফাক উল্লাহ। এই আশফাক উল্লাহ রিলেটেড ছিলেন এই কাকুরি কনস্পিরেসির সঙ্গে। তাই ন্যাচারালি কাকুরি কনস্পিরেসিটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের তৈরি করতে হবে এটা ভালো করে। আচ্ছা, এইটা আমাদের দেখতে হবে। আর একটা জিনিস আমরা দেখব, সেটা হলো 1932। লাস্ট আমরা দেখব একটা ল্যান্ডমার্ক ইয়ার 1932। এখানেও একটা ফার্স্ট পেলাম আমরা। আমি ফার্স্টগুলো তোমাদের আইডেন্টিফাই করতে চাইছি এই ইয়ারগুলো থেকে, প্রত্যেকটা ইয়ার তোমরা করে নেবে। 1932-তে প্রীতিলতা ওয়াদেদার চট্টগ্রামের একটা ইউরোপিয়ান ক্লাব অ্যাটাক করেছিল এবং ধরাও পড়েছিলেন তিনি, এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তিনি সুইসাইড করেছিলেন, প্রীতিলতা ওয়াদেদার। তো প্রীতিলতা ওয়াদেদারকে আমরা কি বলি না, ফার্স্ট ফিমেল মার্টার ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ভারতের জাতীয় আন্দোলনের প্রথম মহিলা শহীদ, ফার্স্ট ফিমেল মার্টার হিসেবে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। সুতরাং এই যে ইয়ারগুলো আমি পড়ালাম, এই ইয়ারগুলো ভালো করে দেখে নিতে হবে বিপ্লববাদী আন্দোলন থেকে। এই ইয়ারগুলোর মধ্যে প্রত্যেকটা ইয়ার পড়তে হবে একদম ইয়ার ধরে ধরে। তার মধ্যে আমি বলে দিলাম যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা প্রথম ব্যাপারটা পেলাম, সেগুলো আমি একটু আইডেন্টিফাই করে দিলাম। সুতরাং আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম একটা ছোট আলোচনা এই বিপ্লববাদটাকে নিয়ে। পরে যখন আমরা আসবো তখন আমরা আবার আলোচনা করব বাকি যে থটগুলো আমি দেখিয়েছিলাম, মডারেট, এক্সট্রিমিস্ট, গান্ধিয়ান থট, এগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করব কোনো পরবর্তী সেশনে। এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে এবং এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। আমরা আবার মিট করব অন্য একটা সেশনে। আজকে এত পর্যন্তই। ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো।